গ্রামের একটা ছোট্ট বাড়িতে বাবা মায়ের সাথে থাকতো সঞ্জয়। অবস্থা খুব একটা সচ্ছল না থাকলেও শান্তি সেখানে সদা বিরাজমান ছিল। সঞ্জয়ের বাবা চাষবাস করে ছেলেকে পড়াতেন। মনে তার একটাই আশা, ছেলে একদিন অনেক বড় হবে, বড় চাকরি করবে, একজন মানুষের মতো মানুষ হবে। কিন্তু সঞ্জয়ের বয়স যখন বছর 7 এক কঠিন অসুখে মারা যায় ওর বাবা। সঞ্জয়ের মা স্বাতী দেবী অত্যন্ত সরল সাদাসিধে এক মহিলা। খেয়ে পড়ে কোনো রকমে জীবন কাটিয়ে দেওয়াই যার অভ্যেস ছিল। হঠাৎ করে কাঁধে এসে পড়ে এক বিশাল বোঝা। সংসার নিয়ে তাকে কোনোদিনই কিছু ভাবতে হয়নি সেভাবে, কিন্তু এখন সে কি করবে কিছুই বুঝে পায় না। কিভাবে সংসার চালাবে, কি করেই বা ছেলেকে পড়াবে। তবে স্বাতী দেবী ঠিক করেছে সে তার স্বামীর ইচ্ছে পূরণ করবেই। এই অদম্য ইচ্ছে নিয়ে স্বাতী দেবী দিনরাত অক্লান্ত পরিশ্রম শুরু করে। সে দিনের বেলায় লোকের বাড়িতে কাজ করত আর রাতের বেলায় ঠোঙা বানাতো। কখনো বা মাটির প্রদীপ, মাটির সরা এসব নানান জিনিস তৈরি করে বিক্রি করত। সঞ্জয়ও তার মাকে খুব ভালোবাসত। মা অন্তঃপ্রাণ ছিল ছেলেটার। একবার ওর মায়ের যখন খুব জ্বর হয়েছিল, নিজের জলপানির টাকা দিয়ে ডাক্তার এনে মায়ের চিকিৎসা করিয়েছিল। পাড়ার লোকজন সবাই স্বাতী দেবীকে বলতো সে কপাল করে একটা ছেলে পেয়েছে। এই কথাটা শুনতে স্বাতী দেবীর বড় ভালো লাগতো। এইভাবে একটা সময় সঞ্জয় স্কুলের গণ্ডি পার করলো। ওর অত ভালো রেজাল্ট দেখে স্কুলের মাস্টারমশাইরা ওকে কলকাতার কলেজে ভর্তি করার কথা বলল ওর মাকে। সবার কথা মতো কলকাতায় ভালো কলেজে ভর্তি করা হলো সঞ্জয়কে। গ্রামের বাড়িতে স্বাতী দেবীর একা একা আর দিন কাটতো না। দিনে একবারই ছেলের সাথে ফোনে কথা হতো, তাও সেই দূরের দোকানে গিয়ে। প্রতিবার পরীক্ষা শেষ হলে সঞ্জয় ওর মায়ের কাছে এসে থাকতো। আর যাওয়ার সময় স্বাতী দেবী ওকে জড়িয়ে ধরে বলতো, বাবা, কোনোদিনও তোর এই মাকে ভুলে যাস নে, তাহলে যে তোর এই মা মরেই যাবে। সঞ্জয় ওর মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, এ যে আমার প্রাণ ভোমরা গো, একে ভুলে কি থাকা যায়। দেখতে দেখতে কলকাতায় সঞ্জয় 7 বছর কেটে গেছে। বেশ কয়েক মাস হলো সে একটা বড় চাকরিও পেয়েছে। চাকরি পেয়ে সঞ্জয় ওর মাকে দামি শাড়ি আর একটা ফোন দিয়ে গেছে। স্বাতী দেবী সেই শাড়ি পরে সবাইকে দেখিয়েছে আর বলেছে, দেখো দেখি শাড়িখানা কেমন, শহরে শাড়ি বুঝলে। এখন তার প্রায়ই ছেলের সাথে কথা হয় নতুন ফোনে। কিছুদিন পর সঞ্জয় এসে তার মাকে শহরের কাছে একটা ভাড়া বাড়িতে নিয়ে গেল, ওর প্রতি সপ্তাহে মায়ের সাথে দেখা করতে, যাতে সুবিধা হয়। কিন্তু স্বাতী দেবীর এখানে মন টেকে না। সঞ্জয়কে ফোন করে কেঁদে কেঁদে বলে, আমাকে তোর ওই বাপের ভিটে রেখে আয়, এখানে দম বন্ধ লাগে। সঞ্জয় বাধ্য হয়ে ওর মাকে আবার গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর বছরখানেক কেটে গেছে। সঞ্জয় মাঝে মধ্যে মাকে ফোন করলেও বাড়িতে আর আসেনি। কাজের চাপ বলে মায়ের কাছে আসার সময় পায় না, এমনটাই সে তার মাকে বলেছে। স্বাতী দেবী রোজ তার জন্য অপেক্ষা করে। কোনো পায়ের আওয়াজ পেলেই লণ্ঠন হাতে বাইরে ছুটে যায়, সঞ্জু বাপ আমার, এলি নাকি রে বলে খুঁজতে থাকে সামনের রাস্তায়। কিন্তু প্রত্যেকবারই হতাশ হয়ে ফিরে আসে ঘরে। স্বাতী দেবীকে এখন সঞ্জয়ের কথা কেউ জিজ্ঞাসা করলে একটাই উত্তর দেয়, আসলে অনেক বড় অফিস তো, অনেক কাজ, তাই বুঝি সময় পায় না। তবে তবে খুব শিগগিরই আসবে বলেছে। দুদিন বাদে উঠোন ঝাড় দেওয়ার সময় হঠাৎ স্বাতী দেবী দেখল উঠোনের বাইরে কে দাঁড়ালো। চোখের দৃষ্টি এখন আগের মতো স্পষ্ট নেই, তাই একবারে বুঝতে পারল না। চোখ কচলে বলল, কে, সঞ্জু নাকি? চোখ কচলে ভালো করে তাকিয়ে স্বাতী দেবী ঠাউর করতে পারল তার সঞ্জুই এসেছে। আনন্দে আত্মহারা স্বাতী দেবীর হাতের ঝাঁটা ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল তার কলিজার টুকরোকে। অঝরে কান্নার সাথে অস্পষ্ট শব্দে বলে চলল, এতদিন বুঝি মনে পড়ল এই মায়ের কথা? চিন্তা হয় না আমার বুঝি? জানিস কত খবর নেওয়ার চেষ্টা করেছি, কোথায় থাকিস, কোন অফিস, কিছুই তো ঠিক করে বলে যাসনি। স্বাতী দেবীর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে মিষ্টি অথচ বিরক্ত মাখানো একটি কণ্ঠস্বর ভেসে এলো স্বাতী দেবীর কানে, ডিসগাস্টিং। স্বর শুনেই বোঝা যায় এ কোনো মেয়ের গলা। স্বাতী দেবী সঞ্জয়ের পেছনে তাকিয়ে অমন বিরক্তি মাখানো কণ্ঠস্বরের অধিকারিণীকে খুঁজতে লাগলো। একটু দূরেই দাঁড়িয়েছিল জিন্স টপ পরা একটা মেয়ে। স্বাতী দেবীর দৃষ্টি যে ক্ষীণ হয়ে এসেছে তা তো আগেই বলেছি, এবারও তাই কাছে গিয়ে ভালো করে দেখতে হলো মেয়েটাকে। রোগা, ছিপছিপে, দেখতে শুনতে মন্দ নয়, বয়স খুব জোর 25 কি 26 হবে। স্বাতী দেবী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কে হে? এই পথে ভুল করে নাকি? ও আমার স্ত্রী, মানে তোমার বৌমা। এতক্ষণে সঞ্জয় তার মৌনতা ভঙ্গ করল। স্বাতী দেবী মেয়েটার পরিচয় জেনে একটু চমকে উঠল। বিয়েও করে নিয়েছিস বাবা? তা বেশ বেশ। চোখের জল আর যেন বারণ শুনতে চাইছে না। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে বৌমার মাথায় হাত রাখতে যাবে, এমন সময় সে বেশ কিছুটা দূরে সরে গিয়ে বলল, প্লিজ ডোন্ট টাচ। আপনার হাতে ঝাঁটা ছিল আমি দেখেছি।
আমার সবে স্পা করা চুল ওই হাত দিয়ে নোংরা করে দেবেন না প্লিজ। যা বলার ওই দূর থেকে বলুন। বৌমার কথাগুলো যেন শেলের মতো এসে বিঁধল সাথী দেবীর কানে। বৌমা তাকে নোংরা হাত বলে দূরে সরিয়ে দিল, আর তার সঞ্জুও কিছু বলল না। সাথী দেবী পরিস্থিতি সামাল দিতে সঞ্জয়কে বলল, যা বাপ, বউকে নিয়ে ঘরে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসি। সঞ্জয় যাকে বিয়ে করেছে সে সঞ্জয়ের অফিসেই চাকরি করে, তবে সঞ্জয় জুনিয়র, নাম নন্দিনী। সঞ্জয়ের সাথে ঘরে ঢুকতেই নন্দিনী বলে উঠল, মানেটা কি? এখানে তো একটা সিলিং ফ্যানও নেই, এই যে গরমে থাকবো কি করে? সঞ্জয় ইতস্তত হয়ে বলে, একটাই তো দিনের ব্যাপার, একটু কষ্ট করে মানিয়ে নাও না। সঞ্জয়কে চুপ করিয়ে দিয়ে মেজাজের সুরে বলে উঠল, হোয়াট ডু মিন বাই মানিয়ে নাও? কি করে মানিয়ে নেবো? কিসের সাথে মানিয়ে নেবো? এই তো মাটির ঘর, কেমন যেন স্যাঁতস্যাঁতে, পাশে পুকুর থেকে আসতে গন্ধে আমার গা গুলিয়ে যাচ্ছে, তার মধ্যে না আছে ফ্যান, না আছে ফোনের টাওয়ার। বাহ, কি সুন্দর জায়গায় আমার শ্বশুর বাড়ি, তুমি বলছো আবার মানিয়ে নাও না? সঞ্জয় কিছু বলতে যাবে, কিন্তু ঠিক তখনই হাতে দুটো বাটি নিয়ে সাথী দেবী ঘরে ঢুকলো। নে বাপ, খেয়ে নে। নাও মা, তুমিও খাও। হাতে বাটিটা নিয়ে যেন এক প্রকার আটকে উঠল নন্দিনী। এটা কি, মুড়ি আর বাতাসা? কিছুটা ঘাবড়ে গিয়ে কাপার স্বরে সাথী দেবী বলে উঠল, হ্যাঁ মা, এখন এটাই খাও। পাশের বাড়ির ছেলেটাকে মাছ ধরতে পাঠিয়েছি, দুপুরে মাছ ভাত করে দেব। নন্দিনী ঝাঁঝালো কণ্ঠে বলল, অনেক করেছেন, আর কিছু খাওয়াতে হবে না। আগে যদি জানতাম আমি এখানে সঞ্জয়ের সাথে আসতামই না। সঞ্জয় কি করবে কি বলবে কিছুই বুঝে ওঠার আগেই নন্দিনী বলল, আমি আর এখানে থাকছি না, তুমি যাবে তো এসো, নয়তো আমি যে কোনোভাবেই হোক ফিরে যাব। এই বলে বেরিয়ে গেল ঘর থেকে। নন্দিনী বেরিয়ে যাওয়াতেই সঞ্জয় এবার রেগে গিয়ে মাকে কিছুটা ধমকের সুরে বলে উঠল, সত্যিই মা, ঘরে কিছু রাখতে পারো না ভালো মন্দ? টাকা লাগবে বলতে তো পারো। তোমার শহরে নিয়ে যেতে চাইলেও যেতে চাও না, প্রেস্টিজ থাকে না তোমার জন্য। সাথী দেবী বুকে পাথর চেপে বলল, ভুল হয়ে গেছে রে, তুই তো আগে এটাই খেতিস বাপ, তাই ভুলে গেছিলাম যে বিয়ের পর এসব আর তুই খাবি না। ক্ষমা কর বাপ, আমার বৌমাকে ফিরিয়ে আন। ওকে আর ফিরিয়ে আনা সম্ভব না, আর আমিও চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে যাই, এই বাড়িতে আমার আজ শেষ আশা, আর এখানে পা রাখবো না। এবার আর নিজেকে সামলে রাখতে পারলেন না সাথী দেবী। অঝোর ধারায় সমস্ত কষ্ট নেমে এলো চোখ বেয়ে। মিনতির সুরে বারবার বলতে লাগলো, যাস না বাপ, তুই যাস না রে, আমি যে মরে যাব, একবারটি ফিরে আয়। সঞ্জয় মায়ের কাকুতি মিনতিতে একবারও ফিরে তাকালো না পেছনে। ধীরে ধীরে সাথী দেবীর ঝাপসা দৃষ্টির অন্তরাল হয়ে গেল সঞ্জয়। সাথী দেবী কপাল চাপড়াতে চাপড়াতে সমানে একই কথা বলে চলল, যাস না, ফিরে আয়, একটি বার মায়ের কোলে শুয়ে যা। ইতিমধ্যে কেটে গেছে 4টে বছর। এর মধ্যে একবারও সঞ্জয় তার মায়ের কোনো খবর নেয়নি। সঞ্জয় আর নন্দিনীর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে। সঞ্জয় মায়ের সাথে মিল রেখে মেয়ের নাম রেখেছে সাথী। মেয়ের মুখের আদলের সাথে সে তার মায়ের মুখের অদ্ভুত মিল খুঁজে পায়। মায়ের জন্য তার মন খারাপ যে একদম হয় না তা নয়, কিন্তু পরিস্থিতি তাকে কঠোর হতে বাধ্য করেছে। অন্যদিকে গ্রামের বাড়িতে রোজই চোখের জলে দিন কাটে সাথী দেবীর। একদিন চোখের জল চোখেই শুকিয়ে যায়। সাথী দেবী এখন আর কারোর মঙ্গল কামনায় তুলসীতলায় প্রদীপ দেয় না, ঠিক করে খায় না, ঘুমোয় না, নিজের ওপর যতটা অত্যাচার করা যায় ততটাই সে করে। ঘর থেকে বাইরেও বেরোয় না খুব একটা। সঞ্জয় আর নন্দিনী নিজেদের জীবনে সুখী হলেও ছোট্ট সাথী সারাক্ষণ মন খারাপ করে থাকে। কোনো কিছুতেই তার যেন মন নেই। এর কারণ সঞ্জয় নন্দিনীতেই বুঝতে পারে না। এর জন্য বহুবার ডাক্তার দেখিয়েছে, কেউ কিছু বলতে পারেনি এ ব্যাপারে। আসলে ছোট্ট সাথীর শুধু যে সাথী দেবীর মুখের সাথে মিল আছে তা নয়, তারা যেন এক আত্মা। সাথী দেবী যখন গ্রামের বাড়িতে চোখের জল ফেলে, ছোট্ট সাথীও মন খারাপ করে একা বসে থাকে, ঠিক করে খায় না, ঘুমোতেও চায় না। কিছুদিন বাদে সাথী দেবীর প্রচণ্ড জ্বর হলো। স্যাঁতস্যাঁতে ঘরে ওই জ্বর নিয়ে তার দিন কাটে। সেভাবে ছেলেটা যখন ছোট ছিল জলপানির টাকা দিয়ে ডাক্তার এনে চিকিৎসা করিয়েছিল, কিন্তু আজ ছেলের এত টাকা, কিন্তু ছেলে জানেও না তার মায়ের যে এত জ্বর। অন্যদিকে ছোট্ট সাথীরও খুব জ্বর, অনেক ডাক্তার দেখিয়েও জ্বর কিছুতেই নামানো যাচ্ছে না। এভাবে 15 দিন কাটার পর ছোট্ট সাথী আর লড়াই চালাতে না পেরে হেরে যায়। সাথী দেবীও গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মারা যাওয়ার আগে তার কাছে তার প্রতিবেশী নিমায়ের মা ছাড়া আর কেউ ছিল না। সে মারা যাওয়ার আগে নিমায়ের মাকে শুধু বলে গেল, ছেলেকে বেশি পড়াশোনা শিখিও না গো, যদি পড়তে চায় এখানেই রেখে পড়াশোনা করিও, কলকাতায় তো কখনোই পাঠাবে না। এটুকু বলে আর কোনো সাড়া দেয়নি সাথী দেবী। সাথী দেবী আর সাথী দুজনের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও কেউ কাউকে কোনোদিন দেখতেও পারল না। কিন্তু কি অদ্ভুত তাদের আত্মার যোগাযোগ। সঞ্জয় আর নন্দিনীর আলোয় ভরা সুখের জীবন হঠাৎ যেন অন্ধকারের দমকা ঝড়ে
এলোমেলো হয়ে গেল। নন্দিনী রোজই কাঁদে, সঞ্জয়কে বলে, ভগবান কেন করলো এটা আমাদের সাথে? সঞ্জয় উত্তর দেয়, তুমি কি সত্যিই জানো না ভগবান কেন করলো এটা আমাদের সাথে? এই কথাটা বলে সঞ্জয় বেরিয়ে যায় ঘর থেকে। জানলার আরশিতে মাথা রেখে নন্দিনীর হঠাৎ মনে পড়ে যায় গ্রামের বাড়ির কথা। সে বুঝতে পারে মায়ের কাছে সন্তান না থাকলে মায়ের কতটা কষ্ট। সে চোখের জলে আকাশের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, আমায় ক্ষমা করে দিও মা, আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দিও। জীবন মরণের সীমানা